সন্ধ্যার পর থেকেই বেশ ব্যস্ত হয়ে পড়ে বোলপুর স্টেশনটি। শুধুমাত্র সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলাতেই ট্রেন যাওয়া আসা করে এই স্টেশন থেকে। সন্ধ্যার এই সময়টাতে ভিড় যেন আরও এক ধাপ বেড়ে যায়। কর্মশেষে বাড়ি ফেরা মানুষেরা ফিরে যায় যে যার গন্তব্যস্থলে। তাদের সাথে মিশে থাকে হকার, ভিক্ষুক, চা পান বিক্রেতাদের হাঁকডাক। তখন মনে হয় ট্রেনটাই যেন চলমান পৃথিবী, যেখানে প্রতিদিন সন্ধ্যায় আলো অন্ধকার মিশে তৈরি হয় এক ব্যস্ত কোলাহলময় পরিবেশ। অথচ যেন এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে সেই কোলাহলে। রেল লাইনের ওপরের অন্ধকার ভেদ করে হুইসেল বাজিয়ে ঢুকে যায় লাল সবুজ আলো জ্বলা সেই লোকাল ট্রেনটি। ব্যস্তময় সেই ট্রেনটি ঝিকঝিক করে ছুটে চলেছে সামনের পথ ধরে। ট্রেনের ভেতর বসে আছে নানা রকম যাত্রী। কেউ পরিবার নিয়ে আছে, কেউ বা বসে আছে বন্ধুদের সাথে। ট্রেনে ওঠার পর থেকেই সিটে বসে ঝিমোচ্ছে কৈলাস। কৈলাস একজন রিক্সা চালক। গ্রাম থেকে শহরে এসেছিল রিক্সা চালানোর জন্য। কৈলাসের পাশের সিটেই বসে আছে নববিবাহিত দম্পতি কমলেশ ও চৈতালি। ট্রেনে ওঠার পর থেকেই হাসি ঠাট্টাতে মেতে আছে তারা দুজনেই। এমন সময় তাদের সামনে এসে দাঁড়ালো একজন 10 বছরের মেয়ে। বেশ ক্লান্ত ও ক্ষুধার্ত লাগছিল মেয়েটিকে দেখতে, যা দেখে ভীষণ মায়া হলো চৈতালির। আরে, এত ছোট একটা বাচ্চা, দেখি কেমন মায়া মায়া লাগছে গো। মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে একজন ভিক্ষুক। হ্যাঁ রে মা, তুই এখানে কি করছিস? আর তোর সাথে কেউ নেই? না গো মাসি, আমার সাথে কেউ নেই, আমি তো একাই এখানে এসেছি। সে কি রে, এই সময়ে তোকে একা একা তোর মা ছেড়ে দিল? ছাড়বে কি গো মাসি, এই দুনিয়ায় আমার তো আর কেউই নেই গো। ও মাসি, জানো আমার না ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে গো? আমি না কয়েকদিন ধরে কিছুই খাইনি। কৃষ্ণার কথাগুলো শুনে ভীষণ কষ্ট লাগলো চৈতালির। আরে, তোকে এখন আমি কি খেতে দিই বলতো মা? আমার কাছে তো কিছুই নেই রে মা। কিছুই নেই তোমার কাছে? আচ্ছা ঠিক আছে। আমার যে মেয়েটার জন্য ভীষণ কষ্ট লাগছে গো। আহারে, এতটুকু একটা বাচ্চা মেয়ে, তার নাকি পৃথিবীতে আর কেউই নেই। এমন কতজনই তো আছে গিন্নি, তুমি রাস্তাঘাটে তেমন বেরোও না, সেই জন্য তুমি কিছু জানো না। এই বলেই সেখান থেকে চলে গেল কৃষ্ণা। সেখান থেকে সোজা কৈলাসের সামনে গিয়ে দাঁড়ালো সে। ও কাকু, কাকু, তোমার কাছে একটু খাবার হবে গো? কৃষ্ণার চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠল কৈলাস। কি কি হয়েছে? তুমি আমারে কিছু বলছো? বলছিলাম যে কাকু, তোমার কাছে কিছু খাবার হবে? আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। আমার কাছে কোনো খাবার নাই গো মা। তোমার কি খেতে দেই বলো তো? তাহলে কোথায় গেলে খাবার পাবো? তোমার বাড়িতে গেলে কি আমাকে খেতে দেবে? আমার বাড়ি সে তো অনেক দূরে। তুই সেখানে যাবি কি করে? আর সেখানে গেলে তোর বাবা মা যে আমারে অনেক বকবে। কেউ বকবে না, আমার যে কেউ নেই গো কাকু, আর আমার কোনো থাকার জায়গা নেই। আজ কদিন ধরে আমি এই ট্রেনেই থাকছি। বলছিস কি রে? ঠিক আছে, তবে আমার সাথে চল, দেখি বাড়ি গিয়ে তোর জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে গো কাকু। কৈলাসের কথায় শান্ত হয়ে কৈলাসের পাশেই বসলো কৃষ্ণা। কৃষ্ণাকে দেখে কেমন একটা মায়াও হলো কৈলাসের।
রাতের বেলা ঘন কুয়াশার ভেতরে জড়ো সড়ো হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে কৈলাস। কৈলাসের পাশেই শীতে থরথর করে কাঁপছে কৃষ্ণা, আর তাদের সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বিশাখা। কৈলাসকে দেখে যতটা খুশি হয়েছে সে, তার থেকেও বেশি রাগ হয়েছে কৃষ্ণাকে দেখে। এত রাতে এই মেয়েটাকে কোথা থেকে ধরে এনেছে কৈলাস, সেটাই যেন বুঝতে পারছে না সে। আবার মেয়েটিকে ঘিরে নানা রকম কুচিন্তা ঘুরপাক খাচ্ছে বিশাখার মনে। এই বাচ্চা মেয়েটিকে, তাকে কোত্থেকে ধরে আনলে তুমি? ও ও হচ্ছে এই দেখো, এই তোর নামটাই তো জানা হয়নি রে মা। হ্যাঁ রে মা, তোর নামটা তো এখনো কিছু বললি না আমারে। কৃষ্ণা গো কৃষ্ণা, আমার নাম কৃষ্ণা। শুনলে গিন্নি, ওর নাম কৃষ্ণা। এ না হয় বুঝলাম, কিন্তু এই বাচ্চা মেয়েটিকে তাকে কোত্থেকে ধরে আনলে সেটা বলবে তো নাকি? আরে আর বলো না, আমি ট্রেনের মধ্যে ঘুমিয়েছিলাম। এই হঠাৎ করে কোত্থেকে ও এসে আমারে বলতে লাগলো, কাকু আমার কিছু খেতে দেবে গো। আমি ওরে ট্রেনের ভেতরে খেতে দিতাম কি করে বলো? আর সেজন্য তুমি তাকে নিয়ে সোজা বাড়িতে চলে এলে। তোমার আক্কেল জ্ঞান কবে হবে বলো তো? আমার তো কোনো বাড়ি ঘর নেই গো, মায়ের সাথে রাস্তায় রাস্তায় থাকতাম। মা মারা যাওয়ার পর থেকেই আমার আর কোনো থাকার জায়গা নেই গো, তাই কাকু আমাকে নিয়ে এসেছে। এই তুমি একটু চুপ করো তো দেখি। তুমি ভালোই ভালোই বলো, এই মেয়েটিকে তুমি কোথা থেকে এনেছো? এই দাঁড়াও দাঁড়াও, এই মেয়েটা কি তোমার? বিশাখা কি বলতে চাইছে সেটা যেন মুহূর্তেই বুঝে গেল কৈলাস। সাথে সাথেই বিশাখাকে থামিয়ে দিল সে। একদম না, তুমি যেটা বলতে চাইছো সেটা একদম মুখে আনবে না। আমি যা বলেছি তা যদি তোমার বিশ্বাস না হয়, তবে আমার কিছু করার নেই। সারাদিন অনেক খাটাখাটনি করেছি, এই শরীরটাও ভীষণ ক্লান্ত আছে। এই পারলে কিছু খাবারের ব্যবস্থা করো তো। এই বলেই উঠান থেকে ঘরে চলে গেল কৈলাস। উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭-৫ ভাবতে লাগলো বিশাখা। কৃষ্ণাকে বাড়িতে নিয়ে আসার পর কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিনে কৃষ্ণার প্রতি বেশ মায়া জন্মে গিয়েছে বিশাখারও। তার নিজের মেয়ে রিয়াকে যেমন ভালোবাসে, এই কদিনে কৃষ্ণার প্রতিও তেমন ভালোবাসা জন্মে গিয়েছে বিশাখার। তবে এর মধ্যেই পাড়ায় নানা রকম গঞ্জনা শুরু হয়েছে কৃষ্ণাকে নিয়ে, যার কিছু কিছু কৈলাস আর বিশাখার কানেও এসেছিল এতদিন। তবে আজ যেন সরাসরি সেই গঞ্জনার মুখোমুখি হয়েছে সে। জল ভর্তি কলস নিয়ে রাস্তায় দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে বিশাখা। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ালো শিবানী। আরে বউ, তা শুনলুম নাকি তো স্বামী শহর থেকে কোন এক মেয়েকে বাড়ি নিয়ে এসেছে। তা সেই মেয়েটি কে রে? ও মা, আমার স্বামী শহর থেকে একটা মেয়েকে নিয়ে এসছে, তুমি সেটা জানতে পারলে, অথচ মেয়েটিকে সেটা জানলে না? আমলো যা, বলি তো ওদের ঘরের খবর আমরা রাখবো কি করে রে? ঘরের সব খবরই তো জানো, তাই ভাবলাম হয়তো এই খবরটাও জানো। কোনো কিছু বাদ তো দাও না। থাক বাপু থাক, তোকে আর কিছু বলতে হবে না। এতদিন শুনেছি চোরের মায়ের বড় গলা হয়, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। তোমাদের এত কিসের সমস্যা গো কাকিমা? কার ঘরে কে এলো না এলো সেসব জেনে তোমরা কি করবে? তা বলি, স্বামীর অবৈধ সন্তানকে এভাবে আগলে রাখছিস কি করে রে? সেটাই তো বুঝতে পারছি না। তা তো ধৈর্য আছে বলতে হয়। শিবানীর কথার আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল বিশাখা। আর একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু হাতে লাগলো শিবানীর। উচিত কথা একদম জায়গা মতোই লেগেছে মনে হচ্ছে। এই মেয়ের ভীষণ দেমাক ছিল, একদম ভেঙে চৌচির হয়ে গিয়েছে। বেশ হয়েছে। উঠানের একপাশে বসে
মাটি দিয়ে খেলছে কৃষ্ণা আর রিয়া। একসাথে থাকতে থাকতে দুজন যেন বোন হয়ে গিয়েছে তারা। সব সময় একসাথে থাকতে ভীষণ পছন্দ করে তারা দুজনেই। তবে ইদানিং কৃষ্ণার রাগটা যেন বেড়ে গিয়েছে কিছুটা, যা সকলের চোখেই ধরা দিচ্ছে একটু একটু করে। একসাথে খেলতে খেলতেই ঝগড়া লেগে গেল তারা দুজনে। কিরে রিয়া, তুই আবারও আমার গুটি খেয়েছিস? এবার তবে আমি তোকে খাবো। তোকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছি রে? একদম পুতির মতো, তাই না? কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে রিয়া লক্ষ্য করল কৃষ্ণার চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে অদ্ভুতভাবে। আশেপাশের পরিবেশটাও কেমন ধোঁয়াশা হয়ে গিয়েছে। সেই সাথে যা দেখে ভীষণ ভয় পেয়ে গেল সে। তুই তোর চোখগুলো এরকম লাল হয়ে গেছে কেন? আর আর তুই এভাবে কেন কথা বলছিস? কি হয়েছে তোর? তোদের সময় শেষ হয়ে এসেছে রে রিয়া। তোদেরকে এবার আমি উচিত শিক্ষা দেব। ও মা, মা তুমি শিগগির এদিকে আসো। কৃষ্ণার কি একটা হয়েছে, আর আর ওকে কেমন যেন একটা দেখতে লাগছে। তোর মা আসলে কি হবে? আজ আমি তোদের সকলকেই। কথাগুলো বলতে বলতেই নিজেকে সামলে নিল কৃষ্ণা। হঠাৎ করেই খিলখিল করে হেসে উঠল সে। তুই কি ভয় পেয়ে গিয়েছিস রে রিয়া? আমি তো তোর সাথে এতক্ষণ ধরে মজা করছিলাম, কিন্তু তুই দেখি সত্যি সত্যি ভয় পেয়ে গেলি। কৃষ্ণার কথার কোনো উত্তরই দেয় না রিয়া। চুপচাপ একপাশে গাল ফুলিয়ে বসে থাকে সে। শহর থেকে আসার পর থেকেই ঘরে শুয়ে শুয়ে কাটিয়েছে কৈলাস। হঠাৎ করেই শহরে গিয়ে রিক্সা চালানোর কারণে শরীরটা যেন কিছুটা ভেঙে গিয়েছে, যার কারণেই এতদিন ঘর থেকে বের হয়নি সে। আজ বাড়ির জন্য কিছু বাজার করবে বলেই ধান ক্ষেতের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে সে। হাঁটতে হাঁটতেই ধান ক্ষেতের পাশেই কানাই আর বলাইয়ের সাথে দেখা হয়ে যায় তার। কৈলাসকে দেখেই হেসে ওঠে নিতাই ও বলাই। তাকে দেখে চিৎকার করে ডেকেও উঠল সে। আরে কৈলাস দাদা নাকি? তা এতদিন পর এলে, অথচ কথা না বলেই চলে যাচ্ছ যে? নিতাইয়ের কথা শুনে তাদের পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলতে লাগলো কৈলাস। একটু তাড়া ছিল ভাই, আর দাঁড়াতে চাইছিলাম না ভাই। তা তোদের কি খবর বল? আর খবর, তুমি শহরে গিয়ে ভালোই করেছে গো দাদা। আজকাল গ্রামে কাজ করে আর তেমন একটা সুবিধা করতে পারছি না, বুঝলে? শহর গ্রাম বলতে কিছু নেই রে নিতাই। এই কষ্ট সবখানি করতে হয়, আর কষ্ট করতে না পারলে সুবিধে কোথাও করতে পারবি না। তাও বটে। এই বাজার করতে যাচ্ছিলে বুঝি? হ্যাঁ রে, ওই কারণেই ঘর থেকে বেরিয়েছি, নইলে আজ বেরোতাম না। হ্যাঁ রে বলাই, তোর কি খবর? তুই দেখছি কোনো কথাই বলছিস না। আমি আর কি বলবো দাদা, তোমরা বড়রা কথা বলছো তাই চুপ করে আছি। আরে তাই নাকি রে? তোর মাথায় তো বেশ বুদ্ধি হয়েছে দেখছি। বুদ্ধি বুদ্ধি আমার আগে থেকেই ছিল, তুমি দেখতে পাওনি। তা দাদা, শুনলাম তুমি নাকি শহর থেকে কোনো মেয়েকে নিয়ে এসেছো। মেয়েটা কে? আমার পরিচিত কেউ নয়। এই ট্রেনের মধ্যে একা কান্নাকাটি করছিল, ওকে দেখে আমার ভীষণ মায়া লাগে, সেই জন্য ওরে সঙ্গে করে নিয়ে চলে আসি। ও আচ্ছা, কিন্তু দাদা গ্রামের লোকজন তো অন্য কথা বলছে। বলাইয়ের মুখে কথাটা শুনেই চট করে রেগে উঠল কৈলাস।
সে গ্রামের মানুষ কি বললো তাতে আমার কি যায় আছে? তোদেরও কি গ্রামের মানুষদের মতোই আমার খারাপ মানুষ বলে মনে হচ্ছে? তাইলে বল। আরে না না, কি যে বলো না তুমি। আর তাছাড়া তোমাকে আমরা চিনি না নাকি? ওই গ্রামের মানুষ বলছিল বলেই আর কি। বলাইয়ের কথায় আবারও রাগ লাগলো কৈলাসের। এখানে দাঁড়িয়ে এসব নিয়ে আলোচনা করার মতো মানসিকতা কৈলাসের ভেতরে ছিল না তখন। আর তাই তো সেখান থেকে আর কিছু না বলেই চলে গেল সে। সারাদিন মোটামুটি শীতের তীব্রতা কম থাকলেও সন্ধ্যের পর থেকেই শীত যেন জেঁকে বসেছে। সন্ধ্যের পর থেকে আরও বেশি খারাপ হয়ে গিয়েছে কৈলাসের শরীর। জ্বরে যেন হাত পা কাঁপছে তার। এর মধ্যেও চিন্তিত মুখে ঘরের ভেতর দাঁড়িয়ে আছে সে। কৈলাসের পাশেই দাঁড়িয়ে আছে বিশাখা, আর তাদের সামনেই দাঁড়িয়ে আছে কৃষ্ণা ও রিয়া। কৃষ্ণা বাদে বাকি সকলের মুখেই এক অদ্ভুত চিন্তার ভাঁজ স্পষ্ট। বেশ কয়েকবার কৃষ্ণাকে একই প্রশ্ন করে চলেছে বিশাখা, কিন্তু তার কোনো কথার উত্তরই দিচ্ছে না কৃষ্ণা। হ্যাঁ রে মা, তুই সত্যি করে বলতো তুই কে? আর রিয়া যে কথাগুলো বলেছে সেগুলো সবই কি সত্যি? ও মা, আমি সত্যি বলছি, কৃষ্ণার চোখগুলো লাল হয়ে গিয়েছিল। তুমি বিশ্বাস করো, আরো বারবার বলছিল যে আমি সকলকে শেষ করে দেব। ও মা, মারে তুই কিছু বলছিস না কেন? আর তুই কে? তুই কেনই বা আমাদের কাছে এসেছিস? আমার মনে হয় কি জানো তো গিন্নি, এই রিয়া মনে হয় ভুল দেখেছে। এই কৃষ্ণা এসব করতে পারে? আর ওর ওই চোখই বা এরকম লাল হয় কি করে? বাচ্চা মেয়ে কি বলতে কি বলছে। তুমি সেসব নিয়ে পড়ে আছো। বাদ দাও তো এসব, এসব বাদ দাও। না গো না, আমার কেন জানি না বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে। বল না কৃষ্ণা, তুই কে? বিশাখার উদ্বেগ দেখে হা হা করে হেসে উঠল কৃষ্ণা। সেই সাথে চারপাশের পরিবেশটাও যেন ভয়ঙ্কর হতে শুরু করলো ধীরে ধীরে। হাসতে হাসতেই হঠাৎ করে রূপ বদলাতে শুরু করলো কৃষ্ণা, যা দেখে আরো বিচলিত হয়ে পড়ল কৈলাস ও বিশাখা। ওরে আর বাবা, ওই দেখো কৃষ্ণা কেমন করে হাসছে, আর আর ওর মুখটা কেমন বদলে যাচ্ছে। তাই তো। ও ও কৃষ্ণা মা, এই হঠাৎ করে তোর কি হলো বলতো? এটাই তো আমার আসল রূপ গো কাকু। আমি তো তোমাদেরকে শেষ করব বলে এখানে এসেছি। আর আর আজই সেই দিন, যেই দিনের জন্য এত দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম। ও মা গো, তোর চেহারা এরকম ভয়ঙ্কর লাগছে কেন? আর আমরা তোর কি ক্ষতি করেছি যে তুই আমাদেরকে মারতে আসবি? ও মা, আমার যে ভীষণ ভয় করছে। ক্ষতি? শুধু ক্ষতি না, তোমার স্বামী আমার মাকে আর আমাকে মেরে ফেলেছে। আর আমি আমাদের মৃত্যুর প্রতিশোধ নেব বলে এখানে এসেছি। কৃষ্ণার মুখে মেরে ফেলেছে কথাটা শুনেই ভড়কে গেল কৈলাস। কিভাবে তাকে আর তার মাকে মেরে ফেললো সে, সেটাই যেন মাথায় আসছে না তার। এসব কি বলছিস তুই? আমি তোদের মেরে ফেলেছি? কি বলছিস রে? আমি তোদের কি করে মেরে ফেললাম? মনে করো কাকু, সেদিন রাতের বেলা রাস্তার পাশে একজন ভিক্ষুক মহিলা তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছিল, আর তুমি মাতাল অবস্থায় রিক্সা চালাতে গিয়ে তাদের উপরে রিক্সা তুলে দাও। তারা চিৎকার করে ওঠে, কিন্তু তুমি তাদেরকে কোনো সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যাও। একবার ফিরেও তাকাওনি পর্যন্ত। তার মানে সেদিন রাতে ফুটপাতে তোরাই ঘুমিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, আমরাই ছিলাম সেদিন, কিন্তু তুমি
আমাদের ঘুমের মাঝেই আমাদের মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছিলে। আমি ইচ্ছে করে কিছুই করিনি রে মা, আমারে বিশ্বাস কর। আমি সেদিন মদ্যপ অবস্থায় ছিলাম, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমি ভেবেছিলাম কেউ না কেউ ঠিক তোদের সাহায্য করবে। বিশ্বাস কর তুই। আমাদের সেদিন কেউ সাহায্য করেনি, কেউ না। সকলেই তোমার মতো মুখ ফিরিয়ে নিয়েছিল আমাদের উপর থেকে। এরপর টানা 3 দিন অসহ্য যন্ত্রণা সহ্য করার পর মৃত্যু হয় আমাদের সবার। আর আজকে আমার হাতে মৃত্যু হবে তোমাদের সবার। আর আজ আমার হাতে মৃত্যু হবে তোমাদের সবার। কথাগুলো শেষ করে কৈলাসের গলা চেপে ধরে কৃষ্ণা। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে কৈলাসের সামনে গিয়ে দাঁড়ালো বিশাখা। আমি তোর কষ্টটা বুঝতে পারছি রে মা, আর আমি এটাও বুঝতে পারছি যে এখানে তোর কাকুর দোষ আছে। তবু আমি হাত জোর করে তোর কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাইছি রে মা। তুই তো আমাদের মেয়ের মতো। এতদিন তো তোকে মায়ের মতোই ভালোবেসেছি, আগলে রেখেছি। তুই মায়ের এত বড় ক্ষতি করিস না মা। সারা জীবন আমার কাছে আমার মেয়ের মতো থাক। আমি কথা দিচ্ছি, কখনোই আমি তো অনাদর করব না। তবুও তুই আমাদের ক্ষমা কর মা। শুধুমাত্র তোমার জন্য আমি আজ তোমাদের ক্ষমা করে দিলাম। কারণ তোমার শরীরেও আমি আমার মায়ের মতোই গন্ধ পাই। বিশাখার কথা শুনে ধীরে ধীরে শান্ত হয়ে গেল কৃষ্ণা।